জঙ্গলের গভীরে একটা সম্প্রদায় যারা এক ভয়ঙ্কর নিয়মনীতি মেনে চলে। গ্রামের মানুষ বিশ্বাস করে জঙ্গলের গভীরে থাকা একটা পবিত্র গর্তে বাস করে তাদের দেবতা। গ্রামে কেউ পাপ করলে দেবতা রেগে যায়, আর তারপরই শুরু হয় একের পর এক বিপদ। তখন গ্রামবাসীরা ধরে নেয় দেবতা নারাজ হয়েছে, আর পরিস্থিতি শান্ত করার জন্য দরকার বলি। গ্রামের নিয়ম অনুযায়ী প্রতিটা পরিবার থেকে কাউকে না কাউকে সেই গর্তে উৎসর্গ হতে হয়। কিন্তু একটা মেয়ে এই ভয়ঙ্কর নিয়ম থেকে পালাতে চায়, কারণ সে এমন এক পাপ করে ফেলে যেটা ছিল সব থেকে জঘন্য। নিজের আপন ভাইয়ের সাথে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে সে গর্ভবতী হয়ে পড়ে, আর এই পাপ লুকিয়ে বাঁচতে চায়। কিন্তু গ্রামের নিয়ম অমান্য করে দেবতার বলি থেকে কেউ কখনো বাঁচতে পারেনি। তাহলে কি মেয়েটার ভয়ঙ্কর গোপন সত্য সবার সামনে চলে আসবে? তো চলুন শুরু করা যাক এক ভয়ঙ্কর রীতিনীতি অনুসরণ করা সম্প্রদায় আর অভিশপ্ত সেই গ্রামের রহস্যময় ঘটনা প্রবাহ। গল্পটি শুরু হয় একটি নৃশংস দৃশ্য দিয়ে, কিন্তু সব কিছু কি সত্যি এতটা নৃশংস? দেখা যায় অ্যাডা তার ভাই জেসের সাথে জঙ্গলে বিশ্রাম নিচ্ছে। দুজন খুনসুটি করছিল। সেই মুহূর্ত ধীরে ধীরে অন্ধকারের দিকে মোড় নেয়, যখন জেস হঠাৎ অবৈধ আকাঙ্ক্ষায় আচ্ছন্ন হয়ে পড়ে। তারা একটি পবিত্র গর্তের কাছে ঘনিষ্ঠ হতেই যাচ্ছিল। এই গর্তটি সমাজের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের কাছে বিপদ নিরাময়ের এক বিশেষ শক্তির উৎস হিসেবে বিবেচিত। কিন্তু এমন পবিত্র স্থানের কাছে কোনো অপকর্ম নিষিদ্ধ ছিল। তাই অ্যাডা তার ভাইকে আরও নির্জন জায়গায় নিয়ে যায়, গর্তের নজরদারি থেকে দূরে। কিন্তু সেই পবিত্র গর্ত কি তাদের ছেড়ে দিবে, নাকি তাদের উপর প্রতিশোধ নেবে? তো অ্যাডাও তার নিজের ভাইয়ের ইশারায় সম্মতি দেয় এবং অপকর্মের ফাঁদে পড়ে যায়। তারা একটু দূরে গিয়ে যখন ঘনিষ্ঠ হয়, তখন সেই গর্তে অদ্ভুতভাবে পানির নড়াচড়া শব্দ করতে থাকে, যেন তাদের কাজের প্রতি তার আপত্তি প্রকাশ করছে। ঠিক সেই সময় গ্রামের অন্য প্রান্তে একজন কুমার, যার নাম ডেলি, সে একটি বিশেষ জগ তৈরি করতে ব্যস্ত। এই জগগুলো সাধারণ নয়, বিশ্বাস করা হয় গর্তের প্রভাবেই এগুলো তৈরি হয়। অর্থাৎ গ্রামবাসীরা বিশ্বাস করে যে একটা অদৃশ্য দেবতা আছে, যাকে তারা পীঠ বলে ডাকে। এই পীঠই নাকি ঠিক করে কে পরবর্তী বলি হবে। কুমার লোকটা সেই পীঠের প্রভাবের মধ্যে চলে যেত যখন সে মাটি দিয়ে মুখ বানাতো। সে নিজেও আগে থেকে জানত না কার মুখ বানাচ্ছে। তার হাত দিয়ে যেন পীঠের ইচ্ছাতেই মুখটা তৈরি হয়ে যেত। যখন একটি জগ ফেস সম্পূর্ণ হয়, তখন তাতে সমাজের কোনো পরিবারের এক সদস্যের মুখ ফুটে ওঠে। তখন সেই মানুষটাকেই ওই পবিত্র গর্তের পীঠ নামক অপশক্তির জন্য পরবর্তী উৎসর্গ হিসেবে নির্বাচিত করত। এ যেন এক ভয়ঙ্কর প্রকাশ। সময় মতো গ্রামের একজন করে মানুষ বলি দিতে হয় ওই গর্তে। তাহলে পরবর্তী শিকার কে হতে যাচ্ছে? অ্যাডা যখন বন থেকে ফিরে আসে, তখন তার জন্য একটি বড় ঘোষণা অপেক্ষা করছিল। গ্রামের প্রথা অনুযায়ী তার বিয়ে ঠিক হয়েছে স্থানীয় এক ছেলে বোধি নামক একজনের সাথে। কিন্তু অ্যাডা বিয়ে করতে রাজি ছিল না। তো সিদ্ধান্ত হয় এই বিয়ে হবে পরবর্তী পূর্ণিমায়, এবং তা নির্ভর করছে অ্যাডার শারীরিক পবিত্রতার উপর। পবিত্রতা বলতে বোঝানো হয়েছে শারীরিক ও সামাজিকভাবে বিশুদ্ধ থাকা, অর্থাৎ ভার্জিনিটি, যা ওই গ্রামের সংস্কৃতিতে খুব গুরুত্বপূর্ণ। গ্রামের নিয়ম অনুযায়ী মেয়েরা যদি পবিত্র থাকে তাহলে তাদের বিয়ে করা যায়, কিন্তু যদি কারোর চরিত্র বা পবিত্রতা নিয়ে সন্দেহ থাকে তাহলে সেটা বিয়ের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। দেখা যায় অ্যাডার বাবা সাস্টিন এবং বোধির বাবা এক রক্ত চুক্তিতে আবদ্ধ হয়। এরপর অ্যাডার পরিবার তাকে বিয়ের উৎসবের প্রস্তুতি নিতে বলে। এরপর জেস আসে এবং বোনের বিয়ের খবর শুনে কিছুটা বিভ্রান্ত হয়। সবাই যখন উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত, তখন অ্যাডা বলে সে গর্তে প্রার্থনা করতে যাবে। কিন্তু সে কি সত্যিই সেখানে যাচ্ছিল? গোপনে সে ডেলির ওয়ার্কশপে যায় এবং নিজের অন্তর্বাসে লাল রং লাগায়। তার পিরিয়ড না হওয়াটা লুকানোর জন্য এটা করে। তারপর সে যখন লেকের পাশে হাত ধুচ্ছিল, তখন সে কিছু একটা আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল সেই অপশক্তিটা তাকে ডাকছে। সে ভয় পেয়ে আবার সেই ওয়ার্কশপের দিকে যায়। তখন কুমার ডেনির সাথে দেখা। সে তাকে ডিনারে আমন্ত্রণ জানায়, কিন্তু অ্যাডা বিনয়ের সাথে তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অ্যাডার মনে কৌতূহল চেপে বসে। সে দেখতে চায় নতুন যে জগ ফেসটা বানানো হচ্ছে সেটা কার। সে চুপিসারে নতুন তৈরি করা ফেসটা দেখে, আর তখনই সে দেখে এটা তার নিজের মুখ। ভাগ্য কি ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে?
ভয়ে কাঁপতে কাঁপতে সে সেই জগটা বনের গভীরে লুকিয়ে ফেলে। সে আশা করে তার ভাগ্য বদলাতে পারবে। এদিকে বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে। অ্যাডার মা লরিস তাকে একা ডেকে নেয় এবং বধির প্রতি আনুগত্য ও তার পবিত্রতার কথা মনে করিয়ে দেয়, এবং প্রমাণ হিসেবে লরিস তার পিরিয়ড দেখতে চায় এবং তার কাপড় চেক করে। সে অ্যাডার সেই লাল রং লাগানো অন্তর্বাস দেখে শিওর হয়। এরপর দেখা যায় যার সাথে অ্যাডার বিয়ে হবে তার পরিবার অ্যাডার পবিত্রতা অর্থাৎ ভার্জিনিটির বিষয়ে কড়াকড়ি হুঁশিয়ার করে। কিন্তু লরিস বলে, নিশ্চিত থাকুন, আমি ইতিমধ্যে যাচাই করেছি। রাতে দেখা যায় সবাই একসাথে ডিনার করছে। অ্যাডার বাবা সাস্টিন তাকে গর্তের আশীর্বাদের জন্য ধন্যবাদ জানায়। জেস বধিকে অভিনন্দন জানায়, অ্যাডার মতো একজন মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। কিন্তু সে এই বিয়েতে বাধা না দিলেও ভিতরে ভিতরে জেস রাজি না। সে নিজের বোনের প্রতি শারীরিক সম্পর্কে আসক্ত হয়ে গেছে। তার বিয়ে মানে তাকে সে হারাতে যাচ্ছে। রাত বাড়তে থাকে। সবাই আগুনের চারপাশে নাচ, গান আর মদ্যপানে মেতে ওঠে। কিন্তু আনন্দের আড়ালে কি লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। এরপর দেখা যায় অ্যাডা তার বৃদ্ধ দাদার কাছে খাবার নিয়ে যায় এবং তার কাছে নিজের ভয় প্রকাশ করে। সে তার দাদাকে জিজ্ঞেস করে, তুমি কি অনুমান করতে পারো এবারের গর্তের শিকার কে হবে? তার দাদা বলে, এই প্রশ্নের উত্তর আমি জানি না। পরদিন সকালে অ্যাডা ও তার বাবা সাস্টিন তাদের তৈরি পানীয় বিক্রি করতে বের হয়। পথে তারা দুর্ঘটনাবশত একটি শূকরকে চাপা দেয়। তখন অ্যাডা তার বাবাকে জিজ্ঞেস করে তার বিয়েটা কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা, কিন্তু তার বাবা তাকে মাতৃত্বের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। সে বলে, এটা এমন একটি ভূমিকা যা কোনো পুরুষ পূরণ করতে পারে না। তো দোকানে পৌঁছে অ্যাডা চুপিসারে পাশের দোকানে ঢুকে একটি প্রেগন্যান্সি টেস্ট নিয়ে নেয়। তার মনে হচ্ছিল সে প্রেগনেন্ট, কিন্তু সে কি এই সত্যটা জানতে প্রস্তুত ছিল? বাড়িতে ফিরে সে টেস্ট করে এবং তার সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা সত্যি হয়। সে গর্ভবতী, অর্থাৎ তার গর্ভে নিজের ভাইয়ের বাচ্চা রয়েছে। এই সত্য জানার পর সে অনেক চিন্তিত। সে কি করবে? সত্যিটা প্রকাশ পেলে তার পরিণতি কি হবে? এরপর সে কাপড় ধুতে যায়। সেখানে বধিরের বোন আইলিনের সাথে দেখা হয়। আইলিন স্বাভাবিকভাবে বলে তাদের মা চায় বিয়ের পর তার বৌমা অর্থাৎ অ্যাডা যেন অনেক সন্তান জন্ম দেয়। সে আশা করে ৫-৬টা নাতনি নাতনি দিয়ে তার পরিবার আলোকিত হবে। কিন্তু অ্যাডার সামনে কি এখন কোনো পথ খোলা আছে, নাকি সব দরজা বন্ধ? সে কিভাবে সেই সত্য লুকাবে? অন্যদিকে কুমার তার ট্রেলারে গিয়ে দেখে বিশেষ সেই জগটি নেই। তাহলে কে লুকিয়েছে সেটি? সে আতঙ্কিতভাবে চারদিকে খুঁজতে থাকে। ঠিক সেই সময় কাপড় ধোয়ার কাজ করতে গিয়ে অ্যাডা হঠাৎ এক শীতল দৃশ্য দেখে। সে দেখতে পায় একজন অপরিচিত ছেলেকে। ছেলেটি এসে তাকে সতর্ক করে দেয়। সে বলে পিটের সেই অপশক্তি জেগে উঠেছে। এই সতর্কবার্তা শুনে অ্যাডার মনে হঠাৎ ফিরে আসে সেই স্মৃতি যখন সে গোপনে জগ ফেস চুরি করেছিল। আর ঠিক তখনই হঠাৎ সে সব কিছু দেখতে শুরু করে সেই অপশক্তির চোখ দিয়ে। অ্যাডা আতঙ্কে দেখতে থাকে কিছু একটা হিংস্রভাবে বেরিয়ে এসে আইলিনকে নির্মমভাবে হত্যা করে। তারপর তার নিথর দেহটাকে টেনে নিয়ে যায় আবার সেই অন্ধকার পিটের ভিতরে। আইলিনের মা যখন সেই ভয়াবহ দৃশ্যটি জানতে পারেন, তিনি শোকে ভেঙে পড়েন। তারপর তিনি একটি সোফার শিঙ্গা বাজান, যা পুরো কমিউনিটিকে একত্রিত হওয়ার সংকেত দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই পিটের পাশে জড়ো হয়। চারদিকে বিভ্রান্তি আর আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ সাধারণত পিট স্পষ্ট সংকেত দেয় তার কি চায়, কিন্তু এবার কিছুই বোঝা যাচ্ছে না। তাই আইলিনের মৃত্যু পুরো গ্রামকে হতবাক করে দেয়। তারপর গ্রামে একের পর এক বিপদ আসতে শুরু করে। গ্রামবাসী বুঝতে পারে এ বিষয়ে গভীর তদন্ত করা দরকার। আসলে পিটের কি জগ ফেস চায় নাকি অন্য কিছু? সেই সন্ধ্যায় অ্যাডার বাবা সাস্টিন একটি সভা ডাকেন। সেই সভায় কুমার ডেলিকে জিজ্ঞেস করা হয় সে কি সত্যিই কোনো জগ ফেস তৈরি করেছে, পিট কি তাকে কোনো সংকেত দিয়েছে। সে সব স্বীকার করে। সে বলে পিটের ইশারায় জগ ফেস বানানোর কাজ চলছিল, কিন্তু তার ট্রেলারের ভিতর থেকে সেই জগ ফেসটা গায়েব হয়ে যায়। সে কোথাও খুঁজে পায়নি সেটি। এতে সাস্টিন তাকে নির্দেশ দেয় তার জায়গাটা আবার ভালো করে খুঁজে দেখতে, কিন্তু তারপরও কোথাও সেই জগ ফেস পাওয়া যায় না। তাই সবাই সিদ্ধান্ত নেয় তারা অপেক্ষা করবে যতক্ষণ না পিট নতুন একটা জগ ফেস তৈরির ইঙ্গিত করে। কিন্তু আইলিনের শোকে ভেঙে পড়া বাবা ভয়ে কাঁপতে থাকেন, কারণ তিনি জানেন যে পিটের রহস্যময় ক্রোধে বনে হারিয়ে যায় সেই পরিবারের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে। আইলিনের বাবা কুমার ডেলির উপর রাগ ঝাড়েন, কেননা সে জগ ফেসটা না হারালে হয়তো তার মেয়ের উপর পিটের সেই অভিশপ্ত ক্রোধ আসত না। সব বিশৃঙ্খলার জন্য তাকে দায়ী করা হয়। সভা শেষে ডেলি বাড়ি ফেরে। তার ঘরের সব জায়গা ভালো করে খুঁজে দেখে, কিন্তু কোথাও জগ ফেস নেই।
হতাশ হয়ে সে পিটের কাছে প্রার্থনা করে যেন তাকে কোনো পথ দেখায়। এমনকি সে একটি ছুরি বের করে বলে যদি পিট কোনো উত্তর না দেয় তবে সে নিজের জীবনই শেষ করে দেবে। ঠিক তখনই হঠাৎ অ্যাডা ঘরে ঢুকে পড়ে। ডেলি দ্রুত ছুরিটা সোফার নিচে লুকিয়ে ফেলে। অ্যাডা তাকে জগ ফেস নিয়ে প্রশ্ন করতে থাকে। সে জিজ্ঞেস করে জগ ফেসটা খুঁজে পাওয়া গেল কিনা। সে হতাশায় ভেঙে পড়ে আর এটা ভেবে চিন্তিত জগ ফেস হারিয়ে ফেলার জন্য পিট হয়তো তার ওপর রেগে আছে। অ্যাডা তাকে সান্ত্বনা দেয়। এরপর অ্যাডা বাড়ি ফিরে আসে। সেখানে তার মা লরিস তাকে জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল। অ্যাডা উত্তর এড়িয়ে যায়। সে বলে সে একটু হাঁটতে বের হয়েছিল মন পরিষ্কার করার জন্য, বিশেষ করে আইলিনের সাম্প্রতিক মৃত্যুর পর। তার মন ভীষণ খারাপ হয়ে আছে, কিন্তু লরিস থামে না। সে তাকে বাথরুমে নিয়ে গিয়ে একান্তে কথা বলতে চায়, কারণ সে অ্যাডার পবিত্রতা আবারও যাচাই করতে চায়। সে তার সন্দেহ দূর করবে যাতে তাদের পরিবারের সম্মান অক্ষুণ্ণ থাকে। অনিচ্ছাকৃতভাবেও অ্যাডাকে মানতে হয়। দেখা যায় লরিস খুবই জঘন্যভাবে তার ভার্জিনিটি চেক করে, কিন্তু যখন লরিস বুঝতে পারে অ্যাডার পবিত্রতা নষ্ট হয়েছে, অর্থাৎ সে ভার্জিন নয়, তার রাগ বিস্ফোরিত হয়ে ওঠে। সে অ্যাডাকে শারীরিক এবং কথার আঘাতে ভরিয়ে দেয়, কারণ তাদের সমাজে এটা বড় ধরনের অপরাধ ও লজ্জার বিষয়। সে মনে করে শুধু নিজের না, পুরো পরিবারের সম্মান নষ্ট করেছে। অ্যাডার মা জানতে চায় কার সাথে তার গোপন সম্পর্ক চলছে, কে সে। সে দৃঢ়ভাবে অস্বীকার করে। এরপর লরিস তাকে আরও কড়াভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে। অ্যাডা ভেঙে পড়ে বিছানায়। তখন সাস্টিন এসে তাকে সান্ত্বনা দেয়। সে তাকে মনে করিয়ে দেয় তার সামনে নতুন এক শুরু অপেক্ষা করছে, বুদ্ধির সাথে। সাস্টিন চলে যাওয়ার পর জেস ঘরে আসে। তখন এডা তাকে নিজের গর্ভধারণের কথা জানায়। সে ভয় পেয়ে যায়, কারণ এটা তাদের গোপন সম্পর্ক ফাঁস হওয়ার ঝুঁকি। জেস চায় ব্যাপারটা লুকানো থাকুক। বিষয়টা জেস সরাসরি সমাধান দিতে পারে না, কিন্তু পরিস্থিতি এমন করে তোলে যাতে এডা একাই সমস্যার বোঝা বহন করে। দুজনের গোপন সম্পর্ক এখন ভয়, অপরাধবোধ আর অনিশ্চয়তায় ভেঙে পড়তে থাকে। সেই রাতেই দেখা যায় একটি জগ ফেস তৈরি হচ্ছে। সকাল হতেই সবাই জড়ো হয়। সবাই অপেক্ষা করছে নতুন জগ ফেস দেখার জন্য। ডেলি সামনে এগিয়ে এসে জগ ফেসটি দেখায়, আর সেটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ সেটি হুবহু বোধির মুখের মতো, অর্থাৎ যার সাথে এডার বিয়ে ঠিক হয়েছে। সাস্টিন ঘোষণা করে এর মানে বোধিকেই পিট বেছে নিয়েছে। সে বলে পিট তাদের কল্যাণের উৎস, আর সেই শক্তিকে বজায় রাখতে প্রয়োজন রক্তের উৎসর্গ। সব বুঝে বোধি সামনে এগিয়ে আসে। সে সাস্টিনকে জানায় সে পিটের ইচ্ছা পূরণ করতে প্রস্তুত। সে শান্তভাবে হাঁটু গেড়ে বসে। তার মা তাকে সান্ত্বনা দেয়, বলে তার এই আত্মত্যাগ সম্মানের। এক ঝটকায় বোধির জীবনের সমাপ্ত ঘটানো হয়। তার রক্ত মাটিতে পড়ে, যেন পিটকে পবিত্র করছে। এরপর সাস্টিন একটি প্রার্থনা শুরু করে, বোধির আত্মাকে আহ্বান জানিয়ে। এই দৃশ্য দেখে এডা ভেঙে পড়ে। সে তার বৃদ্ধ দাদুর কাছে সান্ত্বনা খোঁজে। দাদুকে সাহায্য করে বাথরুমে নেওয়ার পর এডা বাইরে বের হয়, আর তখনই সে আবার দেখতে পায় সেই রহস্যময় ছেলেটিকে। ভয়ে এডা দৌড়ে ট্রেভারে ফিরে যায়, কিন্তু ছেলেটি তাকে অনুসরণ করতেই থাকে। ভিতরে ঢুকে ছেলেটি এক ভয়ঙ্কর সত্য জানায়। সে বলে এডার দাদু একসময় একটি জগ ফেস লুকিয়ে রেখেছিল, সেই কারণেই তাকে গুলি করা হয়েছিল। আর পিটের ক্রোধে এডার দাদু ভয়ঙ্কর এক অসুখে আক্রান্ত হয়েছিল। ছেলেটি গুরুতর কণ্ঠে বলে অতীতের সেই পাপ শোধরাতে এডাকেই নিজের জীবন পিটের কাছে উৎসর্গ করতে হবে। আর এখানেই গল্প আরও অন্ধকার দিকে মোড় নেয়। এডা তার গর্ভধারণের বিষয়টা ছেলেটিকে জানায়, অন্তত তার পেটের বাচ্চার জন্য তাকে ছাড় দেয়া হবে কিনা। কিন্তু ছেলেটি তার ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানে থাকে। দৃশ্য পাল্টায়। এডা তার লুকানো জগ ফেসটি উদ্ধার করে এবং গোপনে সেটি স্থাপন করে। কিন্তু এই জগ ফেসের আসল রহস্য তখনও অজানা। সে ডেনির বাসায় যায়, তাকে মাতাল অবস্থায় খুঁজে পায়। কথা বলার ইচ্ছা থাকলেও তার ওই রকম অবস্থা দেখে সে সিদ্ধান্ত বদলায়। সে জগ ফেস লুকিয়ে রেখে বাড়ির পথে রওনা দেয়। পথে জেসের সঙ্গে দেখা হয় এবং তারা একসাথে বাড়ি যায়।
জেস তার বাবাকে জানায় তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, গত 1 সপ্তাহ ধরে অসুস্থ। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওঠে তারা। পিটের নিরাময় ক্ষমতার প্রতি তার অটল বিশ্বাস, সাস্টিন বলে গর্তে যেয়ে পবিত্র পানি গায়ে মাখলে নিরাময় হবে, যেটা তারা এর আগে পক্স মহামারী কাটিয়ে ওঠার জন্য করেছিল। কিন্তু এই বিশ্বাস কি সত্যিই তাদের বাঁচাবে, নাকি আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? এডা তীব্র আপত্তি জানায়, সে এটা করতে বাধা দেয়, কিন্তু সাস্টিন তাদের দীর্ঘদিনের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। দেখা যায় জেস পোশাক খুলে পিটের গভীরে নামে আর পবিত্র পানি গায়ে মাখে। সাস্টিন প্রার্থনা শুরু করে। এডা আতঙ্কে দৌড়ে আসে। সে স্মৃতিতে জেস ও তার গর্তের পাশের অপকর্মগুলো বেশে আসে। সে বুঝে যায় জেস বিপদে পড়তে যাচ্ছে। হঠাৎ সেই শান্ত পরিবেশ অশান্ত হয়ে যায়। গর্তের পানি নড়ে ওঠে। বিপদ কাটাতে এসে উল্টো কোনো বিপদে পড়তে যাচ্ছে না তো? জেস উপরে ফিরে আসার আগেই পিটের সেই ভয়ঙ্কর সত্তা তার উপর আক্রমণ করে। জেস বাঁচার জন্য উপরে হাত বাড়ায়। নিজের ছেলেকে সাস্টিন বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু সেই অদৃশ্য সত্তা জেসের জীবন কেড়ে নেয় আর রক্ত ছিটকে পড়ে চারদিকে। এডার চিৎকারে ডেলি বের হয় এবং তাকে জঙ্গলে অস্বাভাবিক অবস্থায় খুঁজে পায়। সাস্টিনের শোভার চারদিকে প্রতিধ্বনিত হয়। সমাজকে ডাকা হয়। অপরাধ বোধে ভেঙে পড়া এডা নিজেকে দোষ দেয় জেসের মৃত্যুর জন্য। সাস্টিন ভেঙে পড়ে। সে লরিসকে ডাকতে যায়। লরিস তাকে রক্তাক্ত দেখে ভয় পেয়ে যায়। লরিস ঘটনা জানতে চাইলে সে তাকে বিষয়টা জানায়। জেসের মা কান্নায় ফেটে পড়ে। এই ভয়ঙ্কর ঘটনায় সবাই শোকাহত, কিন্তু যাই ঘটুক তারা সবসময় পিটের ন্যায্যতায় বিশ্বাস করত। কিন্তু জেসের বাবা রাগান্বিত হয়ে যায়। সে ওই কুমার ডেনির বাড়িতে যেয়ে তাকে মারতে শুরু করে, কারণ সেই ওই জগ ফেস হারানোর জন্যই সাস্টিন নিজের ছেলেকেও হারিয়েছে। সেই সাথে গ্রামবাসী সবাই তাকে দোষারোপ করে এবং তাকে সেই গর্তের কাছে বেঁধে রাখে। এরপর এডা অবশেষে তার বাবা মায়ের কাছে সেই গোপন সত্য প্রকাশ করে। সে জানায় সে প্রেগনেন্ট। তার বাচ্চার বাবা জেস, যে তার আপন ভাই। এই কথা শুনে লরিস আর সাস্টিন ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। এখন এই সমাজের 2 অপরাধী ডেলি ও এডাকে গাছের সাথে ঝুলিয়ে বাঁধা হয় এবং প্রচুর মারে, কারণ একজন জগ ফেস হারিয়ে একের পর এক প্রাণহানি ঘটিয়েছে, আরেকজন অবৈধ সন্তান গর্ভধারণ করে পুরো গ্রামে অভিশাপ ডেকে এনেছে। এই শাস্তির পর দেখা যায় এডার 2 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যায়, আর তারপর এডার বাবা সাস্টিনকেও পিট হত্যা করে। এসব কিছুর পর এডার আর বাঁচার ইচ্ছে শেষ হয়ে যায়। সে তার লুকানো জগ ফেসটা বের করে আনে, আর সমাজের রীতিনীতি অনুযায়ী এডাকে বলি দেয়া হয়। অর্থাৎ এডা স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করে, আর ডেলিকে মুক্তি দেয়া হয়। গল্প শেষ হয় এক বিষণ্ণ মুহূর্তে। ডেলি এডার জগ ফেসটি নিয়ে অন্যগুলোর সাথে রাখে, অসংখ্য আত্মত্যাগের স্মারক হিসেবে। আর এই সম্প্রদায়ের চক্র কখনো থামে না। তারা সেই গর্তে থাকা পিট দেবতাকে রাজি খুশি রাখতে পরিবারের প্রিয়জনদের উৎসর্গ করতে থাকে। আর তাদের এই অন্ধ বিশ্বাস আর জগ ফেসের এই নৃশংস নিয়মই মানুষের জীবনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। গল্পটি এখানেই শেষ হয়। এই রকম ইন্টারেস্টিং গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।